রুমের বাইরে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে আজই তাদের বিয়ে পড়ানো হবে। নওরা মামিকে ধরে ফোপাতে ফোপাতে বলে, ও মামি, আমি এই বিয়ে করব না, প্লিজ না করে দাও না ওদের, দরকার পড়লে আমি বাড়ি থেকে চলে যাব, আর তোমাদের বোঝা হব না, প্লিজ এই বিয়েটা হতে দিও না মামি। রুবিনা বেগম নিজেও অনেক কষ্ট পাচ্ছেন, তিনিও তো নিরুপায়। গতরাতে সিয়াম এসে তাদের জানায় নওরা বান্ধবীর বাসায় নেই, গিয়েছে নওয়াফের বাসায়, সেখানেই সারা রাত ছিল। সাইদ ইসলাম যখনই জানতে পারেন নওয়াফের টাইটেল খান, তিনিও বুঝে ফেলেন এটাই সেই নওয়াব খান, খানবাড়ির মেঝো ছেলে, যে একসময় নিজে এসে নাওরাকে চাইলেও তিনি রাজি হননি। আর আজ নাওরাই কিনা সেই নওয়াফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সায়েদ খান প্রথমেই সিয়ামের কথায় বিয়েতে রাজি হলেও পরবর্তীতে তিনি নাওরার কথা ভেবে নাওরার সিদ্ধান্ত জানতে চান। তবে সিয়াম এতে বাধা হয়ে দাঁড়ায়, সে কোনোভাবে এখনই নাওরাকে জানতে দিতে চায় না। উল্টে তার বাবা সাইদ ইসলামের সিনিয়র বলে থ্রেট দেয়, নাওরার সাথে সিয়ামের বিয়ে না হলে ওনার চাকরি খেয়ে দেবে। এবং এটা সম্ভবও, কারণ সিয়ামের বাবা কোনোভাবে সাইদ ইসলামকে ফাঁসিয়ে দিলে চাকরি তো যাবেই, সাথে মান সম্মানও যাবে। এই চাকরিটাই তাদের একমাত্র সম্বল। এই চাকরিটা হারালে তাদের পরিবার সহ পথে বসতে হবে, হয়তোবা আবারও চাকরি পাবে, তবে মান সম্মান গেলে তো আর পাবে না। ও মামি, কিছু বলছো না কেন? বিয়েটা হতে দিও না প্লিজ, আমাকে কিছু বলিস না, আমি পারবো না কিছুই করতে, বলেই তিনি নাওরাকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে যান। নাওরার রুমে অঝরে কান্না করতে থাকে, সে তো পারছে না নওয়াবকে জানাতে, নওয়াব থাকলে নিশ্চয়ই সব ঠিক করে দিত। নাওরার কান্না সাফিয়ার ভালো লাগে না, তাই হঠাৎ একটা কিছু মাথায় আসতেই সে নিঃশব্দে মা বাবার রুমে চলে যায়। সে তখন দেখেছিল মাকে নাওরার ফোন আলমারিতে রেখে দিতে। নিঃশব্দে সে আলমারি থেকে ফোনটা খুঁজে এনে নাওরার হাতে দেয়। নাওরা ফোনটা হাতে পেয়ে খুব খুশি হয়ে যায়। আপু, আমি জানি না আমি এখন কি করতে পারবো, তবে মনে হলো তোমার ফোনটা পেলে হয়তো তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে, তাই এনে দিলাম। নাওরা চোখের পানি মুছে সাফিয়াকে জড়িয়ে ধরে মাথায় চুমু দেয়। সাফিয়া নিতান্তই বোকা মেয়ে হলেও এবার সে একটা কাজের কাজ করেছে। নাওরা ফোনটা অন করেই আগে নওয়াবকে ফোন দেয়। কল বাজার সাথে সাথে রিসিভ হয়ে যায়, যেন নাওরার একটা ফোনের অপেক্ষাই করছিল। নাওরা, সমস্যা কি তোমার? ফোন বন্ধ ছিল কেন? এত টেনশন দিয়ে কি মজা পাও তুমি বলো তো? নাওরা কান্নারত স্বরে বলে, একটু বাসায় আসবেন স্যার, আমাকে নিয়ে যাবেন আপনার সাথে। কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? কান্না করছো তুমি? স্যার, আপনার বউকে অন্য একজন বিয়ে করতে চলে এসেছে, আপনার বউকে নিজের কাছে আগলে রাখবেন না? চেয়েছিলাম আপনাকে সময় দিতে, কিন্তু সময়টা এখন আমার পক্ষে নেই, আমি এখন কি করব আপনি বলে দিন না। নওয়াব কিছুটা থেমে বলে, তোমাকে কিছুই করতে হবে না, আপাতত চুপচাপ শান্ত হয়ে বসে থাকো, আমি সবটা সামলে নেব। বলেই নওয়াব ফোন কেটে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। জ্বর জ্বর ভাবটা এখনো কাটেনি। নাওরা সকালে চলে যাওয়ার পর সে যে এক শোয়া দিয়েছিল, এখন বিকেল হয়ে গেছে, সে একইভাবে শুয়েছিল, শরীরে কোনো এনার্জিই নেই। নাওরা সকালে তার জন্য রান্না করে গিয়েছিল, সে সবই খেয়ে শুয়েছিল এতক্ষণ। সিয়াম আজ খুব খুশি, তার কথার পর নাওরা তো আর কিছুই বলেনি, তার মানে নাওরা রাজি বিয়েতে। নাওরা বুঝেছে সে তাকে ভালোবাসে। সিয়ামের মা এক পাশে মুখ বাঁকিয়ে বসে আছেন, উনি একদমই রাজি নন এই বিয়েতে, তবুও জামাইয়ের ধমকে এখানে বসে আছেন। অপরদিকে সাইদ ইসলাম এখনও দোটানায় আছেন, কি করবেন তিনি? রুবিনার কাছে শুনেছেন নাওরা কি পরিমাণে কান্না করছে, তবে ওনার তো আর কিছুই করার নেই। আবার একবার তার মনে হচ্ছে তিনি তার সম্মানের বিনিময়ে নাওরাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। কি সাইদ সাহেব, কাজী তো চলে এসেছেন, আমার ছেলেও রেডি, মেয়েকে নিয়ে আসেন। আমার মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না, আমাদের বাড়ির বউকে আমরা তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছি, এতে কোনো দেরি হচ্ছে না। সিয়ামকে ওনার এমনিতে ভালোই লেগেছিল, তবে গত রাতেই তার বাবাকে দিয়ে করা থ্রেটটাতে ওনার সংশয় তৈরি হয়। তিনি নিজেও এখন এই বিয়েটার বিপক্ষে, তবে কিছুই করার নেই এখন, তাই রুবিনাকে বলে নাওরাকে নিয়ে আসতে। রুবিনা বেগম মুখ গোমরা করেই নাওরাকে নিয়ে আসে। এবার নাওরা আর কান্না করছে না, তবে আগে কান্না করায় চোখ মুখ ফুলে আছে। নওয়াফের ওপর বিশ্বাস রেখেই নাওরা বাইরে আসে। সিয়ামের বাবা কাজীর উদ্দেশ্যে বলে, কাজী সাহেব, মেয়ে তো এসে গেছে, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলার সময় হঠাৎই ঝড়ের গতিতে নওয়াফ এসে সেখানে হাজির হয়। এ বিয়ে হবে না, বিয়ে পড়ানো বন্ধ করুন। উস্কো খুস্কো চুলে ক্লান্ত চেহারায় নওয়াফকে দেখে সবাই অবাক হয়ে যায়। সাইদ ইসলাম সোজা দাঁড়িয়ে পড়ে বলেন, তুমি এখানে কি করছো? আমার বউকে নিজের কাছে নিতে এসেছি। তোমার বউ মানে? আমার বউ নাওরা মুনতাহা, ওকেই আমি আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। পাগল হয়ে গেছো তুমি? নাওরাকে তোমার সাথে বিয়ে দেয়নি বলে এখানে এখন পাগলামি করতে এসেছো? নো মামা শ্বশুর মশাই, একদমই পাগলামি করছি না, আমি যা বলেছি সত্যি বলেছি। নাওরার সাথে ইতিমধ্যেই আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে বললেই হলো? কোনো প্রমাণ আছে? নওয়াব নিঃশব্দে তার পকেট থেকে ফাইলটা সাইদ ইসলামের হাতে তুলে দেন। সাইদ ইসলাম সেখানে কাবিননামায় স্পষ্ট নাওরার সাইন দেখতে পান। সাইদ ইসলাম নাওরার দিকে তাকাতেই নাওরা মাথা নিচু করে নেয়। নওয়াব পুনরায় বলে, প্রমাণ পেয়েছেন? এখানে তো কাজী সাহেব আছেনই, চাইলে কাগজটার সত্যতাও প্রমাণ করে নিতে পারেন। সাইদ ইসলামের আর কোনো প্রমাণের দরকার নেই, তিনি চেনেন কোনটা আসল কাগজ আর কোনটা নকল। তবে সাইদ ইসলামের হাত থেকে সিয়াম কাগজ টেনে কাজী সাহেবকে নিয়ে বলে, কাগজটা আসল নাকি নকল তাড়াতাড়ি বলেন।
কাজী সাহেব কাবিননামা দেখে বলেন, একদম আসল কাগজ, এটা সত্যিই তাদের বিয়ে হয়ে গেছে। এবার সিয়ামের বাবা রেগে সাইদ ইসলামকে বলেন, আমাদের বাড়ি বয়ে এসে এভাবে অপমান করার মানে কি সাইদ সাহেব? সাইদ ইসলাম এবার আর কথা ছাড়েন না, উল্টো বলেন, ভুল বলছেন আপনি, আমরা আপনাদের ডাকিনি, বরং আপনার ছেলেই বাড়ি বয়ে এসে বিয়ে করতে চলে এসছে। সিয়ামের বাবা চরম অপমানিত হয়ে ছেলেকে টেনে নিয়ে যেতে চাইলে সিয়াম বাবার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। তারপর নাওরার কাছে গিয়ে বলে, নাওরা তুমি বলো এসব মিথ্যে, তোমার বিয়ে হয়নি বলো, আমি তো তোমাকে ভালোবাসি নাওরা। নাওরা এবার মাথা তুলে সিয়ামের দিকে সরাসরি তাকিয়ে বলে, আপনার ওই মুখে ভালোবাসা শব্দটা মানায় না সিয়াম ভাই, ভুলে গেছেন একটু আগেই আমায় কি বলেছিলেন আপনি। আমি তখন কিছু বলিনি, কারণ আমার বিশ্বাস ছিল স্যার আমায় এখান থেকে বাঁচিয়ে নেবেন। আপনাকে আমার একটা কথাই বলার আছে, আগামীতে কাউকে ভালোবাসার আগে ভালোবাসার ডেফিনেশনটা শিখে নেবেন। ভালোবাসার মানে কাউকে ছোট করা নয়, যেটা একটু আগেই আপনি আমার সাথে করেছেন, আমাকে ছোট করেছেন, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন আপনি। নওয়াব একথা শুনেই রেগে যায়। কি বলেছে সিয়াম নাওরাকে? সে এগিয়ে এসে নাওরাকে বলে, এ ছেলে তোমায় কি বলেছে, চরিত্র নিয়ে কি বলেছে? নাওরা নওয়াবকে সব বলতে নওয়াব রেগে গিয়ে সিয়ামকে থাপ্পড় মারে। পরপর কয়েকটা মাইট দিয়ে বলে, তোর কত বড় সাহস আমার ওয়াইফকে বাজে কথা বলিস তুই? তবে বিষয়টা যেন বাড়াবাড়ি না হয়, তাই নাওরা নিজে থেকে নওয়াবকে থামায়। সিয়ামের বাবা এসে সিয়ামকে টেনে নিয়ে যান। এই সম্পূর্ণ মুহূর্ত সিয়াম চুপচাপই ছিল, কিছুই বলেনি, শুধু নিঃশব্দে নাওরার দিকে তাকিয়ে থেকে চলে যায়। তারা চলে যেতে নওয়াব নাওরার হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে সাইদ ইসলাম তাকে আটকান। কি ভেবেছো তুমি, এতক্ষণ কিছু বলিনি বলে তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি নাওরাকে সাথে নিয়ে যেতে? আপনি অনুমতি না দিলেও নাওরাকে আজ আমি সাথে নিয়েই যাব। কতটুকু সামলে রেখেছেন ওকে? একটু হলেই তো জোর করে এক অসভ্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলেন। এত বছর ধরে পেলে বড় করার শোধ তুলতে চাচ্ছিলেন নাকি? নওয়াব তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। বিষয়টা যখন আমার ওয়াইফকে নিয়ে, তখন এসব টুকটাক বাড়াবাড়ি কোনো ব্যাপার না। বলেই নওয়াব আবারও নাওরাকে নিতে চাইলেই সাইদ ইসলাম পেছন থেকে বলে ওঠেন, যাবি না নাওরা, এই নওয়াবরা খুনির পরিবার, তোর বাবা মায়ের খুনির পরিবারের ছেলে নওয়াব। বাবা মায়ের খুনের কথা শুনে নাওরা থমকে দাঁড়ায়। তার বাবা মা তো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, তবে এখানে খুনের কথা আসছে কোত্থেকে? নাওরা পেছনে তাকিয়ে মামার দিকে প্রশ্নবোধক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতেই তিনি বলেন, হ্যাঁ, তোর বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, পরিকল্পিত হত্যা ছিল সেটা। তোর একবারও মনে হলো না নাওরা, তোর বাবার কার্ড, টাকা পয়সা আমি কিভাবে ব্যবহার করি? হঠাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে তো আমাকে জানাতে পারতেন না, উনি তো আগেই জানতে পেরে গিয়েছিলেন, তাই তোকে আমার হাতে তুলে দিয়ে নিজেরা চলে গিয়েছিলেন। নাওরা এবার নওয়াফের দিকে তাকাতে নওয়াফ নিজে নাওরার হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলে। নাওরা তার মামাকে জিজ্ঞেস করে, কে করেছে মামা? নওয়াফের চাচা শাহেদ খান, হয়তো তার বাবাও এসবের সাথে যুক্ত ছিল। নওয়াফ জোর দিয়ে বলে ওঠে, আমার বাবা কিছুই করেননি, আমার বাবা এসবের কিছুই জানেন না, জানলেও স্বীকার করবেন না, হয়তো ভাইকে নিজের সবার থেকে লুকিয়ে রেখেছেন। নাওরা এবার নওয়াফকে সরাসরি বলে, আপনি সব জানতেন তাই না? তাই বুঝি সময় চাচ্ছিলেন আমার থেকে? আপনি আমার বাবার খুনিকে সামনে আনবেন না, নাকি নিজেও আপনার চাচাকে লুকিয়ে রাখতে চান? না নাওরা, তোমার বাবার খুনিকে খুঁজে পাওয়া পর্যন্তই তোমার থেকে সময় চেয়েছিলাম ওই খুনির শাস্তির ব্যবস্থা করে তারপর তোমাকে বাসায় নিয়ে যেতে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাকে নওয়াফ, আমি আশা করছি আপনি আপনার কথা রাখবেন। নাওরার কথায় সবাই চমকে ওঠে। সাইদ ইসলাম বলেন, নাওরা তুই ভুল করছিস, এভাবে এই ছেলের কথার ফাঁদে পড়িস না। মামা তুমি তো বললে এসবের পেছনে ওনার চাচা আছেন, উনি তো এসব কিছুই জানতেন না। ওনাকে যতদিন ধরে আমি চিনি, একটা বিশ্বাস আছে ওনার ওপর আমার, নিশ্চয়ই উনি ওনার কথা রাখবেন। আমার বাবা মায়ের খুনিকে ঠিকই খুঁজে বের করবেন উনি। সাইদ ইসলাম আরও কিছু বলতে নিলে রুবিনা বেগম ওনাকে আটকান। তারপর বলেন, মানলাম তোর কথা, তুই এখন কি চাস? চলে যেতে চাস এখনই নওয়াফের সাথে? নাওরা অনেকবার নওয়াফের দিকে তাকায়, ওনার চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে, এখনও অসুস্থ তিনি। এই অবস্থায় শুধু তার জন্য এভাবে দৌড়ে এসেছেন, এখন তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তাই সে মামিকে বলে, না আমি এখনই চলে যাব না, তবে আজকের দিনটা যেতে চাই। উনি অসুস্থ মামি, ওয়াইফ হিসাবে আমার একটা কর্তব্য আছে, আর গতরাতে উনি অসুস্থ ছিল বলেই আমি তোমাদের মিথ্যে বলে গিয়েছিলাম। সাইদ ইসলাম আর কিছুই বলেনি। মামি ইশারায় অনুমতি দিতেই নাওরা নিচ থেকে নওয়াফের হাত ধরে। নওয়াফও নিঃশব্দে নাওরাকে নিয়ে এগিয়ে যায়। আজ প্রথম সবার সামনে দিয়ে নিজের ওয়াইফকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। একদিকে যেমন আনন্দ হচ্ছে, তেমনি ভয়ও হচ্ছে। নাওরা এতটা শান্ত হয়ে আছে কেন? বাবা মায়ের খুনের কথা শুনে কিভাবে শান্ত হয়ে আছে সে? এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। অন্তত নাওরার মতো মেয়ের এমন ব্যবহারে সত্যি ভয়ের বিষয়। নওয়াফের এখন বেশ শীত করছে, মনে হয় আবারও জ্বর আসবে। নাওরাকে সাথে নিয়ে নওয়াফ বাসে উঠে পড়ে। সে আসার সময় বাসে এসেছিল, হাতে সময় না থাকায় কোনো রকম দৌড়ে বেরোতে গিয়ে নিজের গাড়ি আনতে ভুলে গেছিল। এখন বাসে জানলার দিকে নাওরা বসে আছে, দৃষ্টি তার বাইরে আবদ্ধ। বাসের জানালা দিয়ে বাহির থেকে আসা বাতাসে নওয়াফের আরো বেশি খারাপ লাগছে, তবে নাওরার জন্য কিছুই বলে না।
একটু আরামের জন্য সে নাওরার সাথে ঘেঁষে বসে। এভাবে ঘেঁষে বসে নাওরা পাশ ফিরে তাকায়। তারপর নিজে থেকে নওয়াফের বাহু জড়িয়ে ধরে বসে থাকে। নাওরা প্রথম এভাবে নিচ থেকে তাকে জড়িয়ে ধরেছে, তাই নওয়াফও আর কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। কেন তুমি নাওরাকে ওই ছেলের সাথে যেতে দিলে? ওই ছেলে কাকে বলছো? নওয়াফ এখন নাওরার হাজবেন্ড, প্রমাণ তো দেখেছই। তো আমি মানি না এই বিয়ে। তোমার মানা না মানা দিয়ে কিচ্ছু হবে না। নাওরার স্বামী নাওরা যা সিদ্ধান্ত নিবে তাই হবে। কিন্তু ওই ছেলের পরিবার একটা খুনির পরিবার। রুবিনা এবার গলা উঁচিয়ে বলে, অনেক বলেছো তুমি। নওয়াফ করেছে কিছু? নাকি নওয়াফের বাবা মা করেছে কিছু? যে করেছে তাকে নওয়াফ নিজেও খুঁজছে। এখানে ওদের কোনো দোষ নেই। বারবার নওয়াফকে দোষী করা বন্ধ করো। এভাবে বউকে রেগে যেতে দেখে সাইদ ইসলাম চুপ করে যান। তিনি নিজেও জানেন নওয়াফের কোনো দোষ নেই, তবুও যতবার বোন আর বোন জামাইয়ের কথা মনে পড়ে অনেক কষ্ট হয় ওনার। ওনার একমাত্র আদরের বোন ছিল, সেই বোনের কথা মনে পড়লেই অনেক খারাপ লাগে ওনার। কতটা কষ্ট পেয়েছে তার বোনটা। ফ্ল্যাটে গিয়ে নাওরা চুপচাপ রুমে ঢোকে। নওয়াফকে বসিয়ে রেখে নাওরা ওয়াশরুমে চলে যায়। সেখানে অনেকক্ষণ কাটিয়ে রুমে এসে দেখে নওয়াফ নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছে। তার ওয়াশরুমে দেরি হওয়ায় কয়েকবার ডেকেছিল। ডাকছিলেন কেন? এত দেরি করেছো কেন? এমনি একটু দেরি হয়েছে বলে এগিয়ে সেই নওয়াফের কপালে হাত দিয়ে দেখে এখনো জ্বরটা কিছুটা আছে। আপনার তো আবারও জ্বর আসছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু রান্না করে আনছি বলেই নাওরা যেতে নিলে নওয়াফ পেছন থেকে হাত ধরে আটকায়। তারপর একটানে নাওরাকে নিজের কাছে নিয়ে আসে। কান্না করেছো তুমি? নাওরার কণ্ঠ যেন কেমন একটা শোনায়। সে নিজেকে সামলে বলে, আপনি বসুন, আমি আসছি। তবে নওয়াফ তাকে ছাড়ে না। নিজে বিছানায় বসে নাওরাকে নিজের কোলে বসায়। তারপর নাওরার দুই গালে হাত দিয়ে বলে, বলো কান্না করেছো তুমি? নাওরা কিছু না বলে চোখ বন্ধ করে থাকে। তা দেখে নওয়াফ বলে, আমার দিকে তাকাও নাওরা। নাওরা চোখ মেলে তাকায়। তার দুই চোখ পানিতে ছলছল করছে। নওয়াফের দিকে তাকিয়ে নাওরা নিজেকে সামলাতে পারে না। নওয়াফের বুকে হামলে পড়ে অঝরে কান্না শুরু করে। সে তো বুঝ হওয়ার পর থেকে কারো সামনে কান্না করেনি। শত কষ্ট হলেও আড়ালে বসে কান্না করত, কিন্তু আজ আর পারেনি। নওয়াফের বুকে পড়ে সে শব্দ করে কান্না শুরু করে। নওয়াফ নিজেও কিছু না বলে নাওরাকে নিজের বুকে জড়িয়ে রাখে। করুক একটু কান্না, তবেই যদি মনটা হালকা হয়। নাওরা বুকে মুখ গুজে কান্নারত অবস্থাতে বলে, আমার আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছে স্যার। ওরা অনেক কষ্ট পেয়েছে, ওদের মেরে ফেলেছে, সরিয়ে দিয়েছে আমার জীবন থেকে। ওনারা তো চায়নি আমাকে ছেড়ে যেতে, কিন্তু সরিয়ে দিল ওদের। আমার মা বাবাকে মেরে ফেললো স্যার। নাওরা অনেক কান্না করছে, কিন্তু নওয়াফ তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। তার নিজেরও অনেক খারাপ লাগে। এভাবে অনেকক্ষণ কান্না করতে করতে একসময় নাওরা নওয়াফের বুকে ঘুমিয়ে যায়। নওয়াফ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাওরাকে ভালোভাবে শুইয়ে দেয়, নিজেও তার পাশে শুয়ে পড়ে। নাওরাকে ভালোভাবে নিজের সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এই মেয়েটার সামান্য কষ্ট তার বুকে গিয়ে লাগে, আর আজ তার এই বুকেই নাওরা নিজের কষ্টগুলো কান্নার মাধ্যমেই ভাসিয়ে দিল। নওয়াফ শুয়ে থেকেই আগের কথাগুলো ভাবতে থাকে। নাওরার বাবা জাহিদ ইসলাম অনেক ভালো মানুষ ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। ওনার সততার গুণেই তিনি নওয়াবদের কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব পেয়েছিলেন। ওনাদের সাথে যোগাযোগ নাওরার বাবার চাকরির সূত্রেই। তখন নওয়াবদের কোম্পানি ততটাও উন্নত ছিল না। সেই সময় জাহিদ ইসলাম তাদের কোম্পানিতে জয়েন করেন। কিছুদিনের মাঝেই বিশ্বাস অর্জন করায় অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব পান তিনি। নাওরা তখন অনেক ছোট। নাওরার মা ছোট সন্তান নিয়ে একাকী থাকতে ভয় পেতেন, আর নাওরাও ছিল বাবা ভক্ত, সাথে অনেক চঞ্চলও। তাই বউ সন্তানের জন্য তিনি কোম্পানির কাছাকাছি বাসা নেন। লাঞ্চ টাইমে সোজা বাসায় এসে পড়তেন, তারপর আবার কাজে গিয়ে সোজা রাতে আসতেন বাসায়। সেই সময় কোম্পানির কাছাকাছি একটা জায়গা দেখে নওয়াফের বাবা বাগান বাড়ি করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী সেখানে বাসা বানানোর কাজ শুরু করেন। তখন নওয়াফ মাত্র কলেজে উঠেছে। মাঝে মাঝেই সে এখানে চলে আসতো। যেহেতু জাহিদ ইসলামের বাসা পাশেই ছিল, তাই উনিও বসের সেখানকার বাসার কাজকর্ম টুকটাক দেখাশোনা করতেন। সেই সময়ই নাওরার সাথে নওয়াফের প্রথম দেখা। ধীরে ধীরে নওয়াবদের বাগানবাড়ির কাজ শেষ হয়। তারপর প্রায় নওয়াফ সেখানে যেত। বেশ অনেকটা এলাকা জুড়ে তাদের একটা ফুলের বাগান করেছিল, আর নাওরার সেই বাগানটাই মূল আকর্ষণ ছিল। সেও প্রায় সেই বাগানে খেলতে যেত। তেমনই একদিন নওয়াফ বাগানে হাঁটাহাঁটি করার সময় নাওরার সাথে তার প্রথম কথা হয়। একটা ফুল নেওয়ার জন্য নওয়াফের সাথে কথা বলে সে। নওয়াফও তাকে ফুল দিতেই সে খুশি হয়ে চলে যায়। এর আগে বাচ্চা বলে নওয়াফ তেমন কথা বলতো না। পিচ্চি নাওরাও সবসময় নিজের খেলাধুলায় ব্যস্ত থাকতো। তারপর মাঝে মাঝে নওয়াফের ফ্যামিলি সহ এই বাসায় এসে কিছুদিন থাকতো। সেই সময়তেই নাওরার ফ্যামিলির সাথে তাদের ভালো পরিচয় হয়। আগে জাহিদ ইসলামের সাথে রাশিদুল খানের কোম্পানিতে কাজের সূত্রে পরিচয় হলেও পরবর্তীতে সেটা পারিবারিক বন্ধুত্বেই রূপ নেয়। দুই পরিবারেরই টুকটাক ইভেন্টে যাওয়া আসা হতো। নাওরার একবার জন্মদিনেও নওয়াবদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল।
বাচ্চার জন্মদিনে কি দেবে ভেবে নওয়াব একটা ফুলের তোড়া দিয়েছিল, কারণ সে দেখেছিল নাওরার ফুল অনেক প্রিয়, বিশেষ করে গোলাপ ফুল। আর নওয়াবের পছন্দ ছিল জারবেরা ফুল। দুই ফুলের মিশ্রণে একটি ফুলের তোড়া বানিয়ে দিয়েছিল নওয়াব। নাওরা সেই জন্মদিনে সারাক্ষণ সেই তোড়াটা হাতেই রেখেছিল, একবারও হাতছাড়া করেনি। এমনকি পরবর্তীতে অনেক দিন ফুলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিল। তার দেওয়া ফুলগুলো একটা বাচ্চা মেয়ে এভাবে গুছিয়ে রেখে দেবে, একটু অবাকই হয়েছিল। এক সাধারণ বিষয়ে অজান্তেই নওয়াবের মন খুশি হয়ে যায়। তারপর নওয়াব নিজের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়ে। বেশি একটা সে বাড়িতে আর যাওয়া হতো না। পড়াশোনায় একটা সময় পার করার পর যখন নওয়াব আবারও সেই বাড়িতে যায়, তখন আর নাওরার পরিবারকে খুঁজে পায় না। নাওরাদের কথা বাবাকে বললেও তিনি কিছুই বলেন না। হঠাৎই যেন একটা পুরো পরিবার সহ সবাই উধাও হয়ে গেল। শুধু সেই বাড়িতে পড়েছিল ছোট্ট একটা ক্যামেরা, যেটা নাওরাকে তার বাবা সেই জন্মদিনে দিয়েছিল। নওয়াব সেটা পেয়ে নিজের সাথেই রেখে দেয়। নওয়াবের তখন মাঝে মাঝে নাওরাকে দেখার অনেক ইচ্ছে হয়। নাওরার করা বাচ্চাগুলোর কথা মনে পড়ে। অনেক খুঁজেও তাদের না পেয়ে অবশেষে সে হাল ছেড়ে দেয়, ভাবে আর হয়তো সম্ভব না। তাই আবারও নিজের পড়াশোনায় মন দেয়। বেশ অনেক বছর পার হলে তারপর গত 2 বছর আগে হঠাৎই একটা মেয়েকে তার চোখে পড়ে। তবে নাওয়াফের যেন সেই মেয়েটার ওপরই নজর আটকে যায়। একদিন নাওরার ক্যামেরা দেখেছিল সে। পিচ্চি নাওরা তখন উল্টোপাল্টা অনেক ছবি তুলেছিল। নওয়াব সে সবই দেখে। নাওরার ক্যামেরায় থাকা নাওরার ছবির সাথে তার দেখা মেয়েটার বেশ কিছু মিল পায়। তার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে জানতে পারে সেই মেয়েটাই তার নাওরা। ততদিনে নাওরা বড় হওয়ায় চেহারার বেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এটাই সেই নাওরা যাকে একটু দেখার জন্য তার মন ছটফট করত। তখন হয়তো কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু এক রাস মুগ্ধতা। তবে ধীরে ধীরে সেটা তার অজান্তেই ভালোবাসায় রূপ নেয়। এক বাচ্চা মেয়ের প্রতি অপ্রত্যাশিত অনুরাগে সে জড়িয়ে পড়ে। তবে বাচ্চা মেয়েটিকে খুঁজে পেতে তার অনেক সময় লেগে যায়। মেয়েটি ততদিনে বড় হয়ে গেছে। জানতে পারে নাওরার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন। এখন মামা মামির সাথেই এই শহরে থাকে। এর আগে বাবা মায়ের মৃত্যুর পর তারা গ্রামে চলে গিয়েছিল। তাদের সেই ঠিকানা নওয়াফের কাছে না থাকায় সে এতদিন তাদের খুঁজে পায়নি। অনেক চিন্তা ভাবনা করে সে সরাসরি নাওরার মামা সাইদ ইসলামের কাছে গিয়ে সব বলে নাওরাকে নিজের করে নিতে চায়। জানায় সে নাওরাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তবে সাইদ ইসলাম তখনই নওয়াফের পরিচয় জানতে পারেন। তখনই তিনি অপমান করে তাকে তাড়িয়ে দেয়। তবুও নওয়াব পিছু ছাড়ে না। নাওরাকে নিজের করে পেতে নাওরার ভার্সিটিতেই জয়েন হয়। পড়াশোনায় বেশ ভালো হওয়ায় সহজেই তার চাকরি হয়। যেখানে সে নিজেদের কোম্পানিতে জয়েন হতে পারত, সেখানে একমাত্র নাওরার জন্য সে ভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন হয়। তারপর যখন বুঝতে পারে অন্য মেয়েদের মতো নাওরা তার উপর ততটাও অ্যাডিক্টেড নয়, তখন তার অনেক রাগ হয়। এ কোন মেয়েকে ভালোবাসলো সে, যে তার দিকে প্রয়োজন ব্যতীত তাকিয়েও দেখে না। তবে শেষ পর্যন্ত কিছুটা ছলনা করে হলেও নাওরাকে সে নিজের করতে পেরেছে। যদিও নাওরা এখন তার সাথেই আছে, তার পাশেই আছে। নাওরার বাবা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার করতে হবে। এটা সম্ভব হবে তার চাচু শাহেদ খানের শাস্তির মাধ্যমে। আর নওয়াব তার সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে। চাচুকে খুঁজে বের করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই না নাওরা নিজেও শান্তি পাবে।